এই জমিতে আপনি বছরে কত টাকার আম বিক্রি করেন? আমি মূলত এই বাগানে প্রায় 50-এর উপরে বিক্রি করি। 50 লক্ষ টাকা? হ্যাঁ, এর উপরে বিক্রি করি। বাট আমার খরচ আছে, আমার বছরে প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়। আচ্ছা, মানে 20 লক্ষ টাকা মতো প্রায় খরচ হয় এবং 50 লক্ষ টাকা আপনি মোটামুটি প্রায় বলা যায় 30 লক্ষ টাকা আপনি এখানে লাভ করতে পারেন। আচ্ছা দাদা, আপনি বলছেন যে আপনার এখানে 54 জাতের বিদেশি জাতের আম চাষ করছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কি কি জাত যদি একটু বলেন? আমার এখানে সবচেয়ে পপুলার হলো ব্যানানা ম্যাঙ্গো, তারপরে নামডকমাই, কিউজাই, তারপরে যে সূর্যজিৎ, এটা পৃথিবীর সবচেয়ে দামি আম। কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে যেগুলো হচ্ছে বা সমতল হচ্ছে, আমরা আন্তর্জাতিক মানের না। আন্তর্জাতিক মানের হতে হলে আপনাকে মানে জাপানে যেরকম প্রযুক্তি ব্যবহার করে সেরকম আমাদের করতে হবে, কিন্তু আমরা তো খোলা আকাশের নিচে চাষ করি, সেজন্য আমাদের দামটা একটু কম। আমাদের হয়তো সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, আম চাষ নিয়ে নতুন করে বলা তেমন কিছু নেই, কারণ সারা বাংলাদেশে এই আম চাষ হয়। কিন্তু এরই মধ্যে বিদেশি জাতের বিভিন্ন আম চাষ করে যারা রীতিমতো হইচই ফেলে দিয়েছেন, এমন একজন আদর্শ আম চাষি খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাওসেতুং মারমা, যিনি মাওসেতুং চৌধুরী হিসেবেও পরিচিত। আচ্ছা, আম নিয়ে যখন এত কথা বলছি, তাহলে আম কোথায়? আমার চারপাশে যে ব্যাগিং অর্থাৎ পাদুর মতো ঝুলছে, এরই মধ্যে রয়েছে আম চাষ, অর্থাৎ আদর্শ পদ্ধতিতে এখানে আম চাষ হচ্ছে। পাহাড়ে এই বদলে যাওয়া কৃষি বা ফল চাষের বিস্তারিত নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। বাংলাদেশে যারা আধুনিক পদ্ধতিতে আম চাষ করছেন, তাদের কাছে তো তিনি ইতিমধ্যেই সুপরিচিত হয়ে গেছেন ইউটিউব কিংবা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, এবং আম ব্যবসায়ী তাদের তো বটেও, এবং দারুণ আগ্রহ তাকে নিয়ে। আমরা মাওসেতুং মারমা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আধুনিক পদ্ধতিতে আম চাষে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে, এবং আপনার এই বাগানে কত প্রজাতির আমের জাতের আম রয়েছে? আমি মূলত 2014 সাল থেকে বিদেশি আমের প্রতি ঝুঁক ছিলাম। তো এর আগে আমাদের বাবারা 2009 সালে আম বাগান করেছে আম্রপালি প্রচলিত জাত দিয়ে, আম্রপালি, বাড়িপুর, এগুলো আসেনি দিয়ে। তো আমাকে বাবারা আম বাগান করার জন্য উৎসাহিত দেয়। তো আমি তখন তেমন গুরুত্ব দিতাম না। 13 সালে জুলাইয়ের দিকে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কত টাকা আম বিক্রি করছো দুই একরে? তো বলছে 2 লাখ টাকা। তো আমি চিন্তা করলাম আমি চাকরি করে তো 2 লাখ টাকা জমাইতে পারি না বছরে। তো তখন সেই চিন্তা ভাবনা থেকে আমি 2014 সালে আমি শুরু করলাম বাগানটা বিদেশি আম দিয়ে। শুরু থেকে আমি ব্যানানা দিয়ে শুরু করি, ব্যানানা ম্যাঙ্গো দিয়ে। এটা কি আম? এটা হলো রেড আইভরি বা চিয়াংমাই নামে পরিচিত বাংলাদেশে। আচ্ছা, এটা কোন দেশের জাত? এটা হলো থাইল্যান্ডের একটা জাত। থাইল্যান্ডের জাত, আচ্ছা আচ্ছা। তারপরে এটা আছে এখন কত করে বিক্রি হচ্ছে? এগুলো আপনার এই বছর 200, 150, 200 এরকম বিক্রি হয়। আচ্ছা, এই পাশে এই যে বাংলাদেশে উদ্ভাবিত একটি জাত গরুমতি, আপনার ল্যাংড়ার স্বাদে। তো দেখতে আপনার একটু দেখি তো, এই যে আপনার উপরেও আছে, নিচে এগুলো বেকিং করে ফেলছে কয়েকদিন আগে। এই আমগুলো দেখেন। এই আমগুলো কতদিন পরে পাকবে? এটা আপনার এই মাসের শেষের দিকে বা আগামী মাসে। এই আমটা খেতে সুস্বাদু, আপনার ল্যাংড়ার ঘ্রাণ আছে এটা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে 2014 সালে আপনি এই যে আম চাষ, সেটি দেশীয় আমের সাথে বিদেশি আমের বিভিন্ন জাত আপনি চাষাবাদ শুরু করলেন, এর পরের গল্পটা জানতে চাই। 2014 সালে শুরু করছি বিদেশি আম। কেন বিদেশি আমটা শুরু করছি? তার দামটা একটু বেশি পাওয়া যাবে সেই আশায়। দেশি জাত আপনার 10টার মতো হবে, আর বাদ বাকিগুলো বিদেশি জাত। আমার এখানে বর্তমানে এখন 35 একর হয়েছে। আগে আমার 5 একর দিয়ে আমি শুরু করেছি। আস্তে আস্তে প্রতি বছর আম বিক্রি করার পরে কিছু লভ্যাংশ দিয়ে আমি জায়গাটা কিনি। আগের দাম কম ছিল, এখন বর্তমান দাম অনেক বেশি, একবারে আপনার 6-7 লাখ 10 লাখ টাকাও পড়ে। এই জমিতে আপনি বছরে কত টাকার আম বিক্রি করেন? আমি মূলত এই বাগানে প্রায় 50-এর উপরে বিক্রি করি। 50 লক্ষ টাকা? হ্যাঁ, এর উপরে বিক্রি করি। বাট আমার খরচ আছে, আমার বছরে প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়।
আচ্ছা, মানে সবার 20 লক্ষ পক্ষে টাকা এটা মতো প্রায় খরচ হয় এবং 50 লক্ষ টাকা আপনি মোটামুটি প্রায় বলা যায় 30 লক্ষ টাকা আপনি এখানে লাভ করতে পারেন। পাহাড়ে আম চাষ অনেক দিন থেকে আসছে, তো এই যে পরিবর্তনটা আপনার মানে কি ধরনের পরিবর্তন আপনারা নিয়ে এসেছেন? আমরা আসলে আগে আরশিনা খাইতাম, যখন আমাদের আম শেষ হয়ে যেত তখন আমরা যে সমতল দিকে তাকিয়ে থাকতাম যে কখন আরশিনাটা আসবে। তখন তো দেশি আম ছিল। হঠাৎ আমাদের বড় ভাই বাবু মার্মা, উনি সর্বপ্রথম খাগড়াছড়িতে নিয়ে আসছে। উনি এগ্রিকালচার নিয়ে লেখাপড়া করছে, এগ্রিকালচার ডিপ্লোমা পড়ছিল। উনি পড়ার পর উনি চাকরি করেনি, উনিও একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা। ওনার মাধ্যমে এই খাগড়াছড়িতে ছড়িয়ে গেছে আমের। আসলে আমরা আগে আম্রপালি এগুলো চিনতাম না, আপনার বাড়িপুর উনি শুরু করার পরে আস্তে আস্তে ওনার মাধ্যমে সবাই দেখে দেখি আজকে সবাই কম বেশি বাগান করতেছে এখন। আচ্ছা, মানে আমের টেস্টটা তো মনে হয় একটু বেশি এখানে একটু। হ্যাঁ, একটু আপনার সমতল হলে পানি জমে, হয়তো আমাদের এখানে পানি জমে না, বৃষ্টি পড়লেও পানি জমে না, সে কারণে হয়তো মিষ্টটা একটু বেশি ওনাদের চাইতে হলেও একটু হলেও বেশি হবে। বিদেশে যে আম রপ্তানি করতে হয় তাহলে ব্যাগিং করতে হবে, গ্যাপ মেনটেনেন্স করতে হবে, আপনি কখন মেডিসিন দিচ্ছে সেগুলো এন্ট্রি করতে হবে। এগুলো মেনে যদি আপনি উৎপাদন করেন তাহলে বিদেশে রপ্তানি করতে পারবেন। আর এটা ব্যাগিং করার মূল উদ্দেশ্য হলো মাছি পোকা থেকে রক্ষা করবে আর আমটা নিরাপদ থাকবে, নিরাপদ আম। এই পাহাড়ে তো প্রাকৃতিকভাবেই গাছপালা জন্ম হয় এবং এরপর আমরা দেখেছি যে বিভিন্ন কাঠের গাছ লাগানো হয় সরকারি বেসরকারি পর্যায়ে। তো আপনারা এই ফল বাগানের দিকে ঝুঁকলেন কেন? মূলত ফল বাগান করলে আপনার লাভ হলো বেশি, আপনার প্রতি বছর উৎপাদন হচ্ছে বা বিক্রি করতেছি আমরা। আর যে কাঠের গাছ বলছি আমরা, সেগুন গাছ, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, বা আপনার এগুলো লাগালে আপনার 15-20 বছর আগে হাত দিতে পারবেন না। আপনি একটা গাছ কাটলে আপনার শেষ, সেই তুলনায় ফল গাছ করলে আপনার ভালো হয়, প্রতি বছর আপনি ফলন পাচ্ছেন, বিক্রি করতেছেন। আচ্ছা মাউসুদা, এখানে দেখছি যে সব কিছুই একেবারে একটা ব্যাগিংয়ের মধ্যে আটকানো, এটি কেন? এটা মূলত নিরাপদ আম উৎপাদনের জন্য, আপনার গ্রাহকদের কাস্টমারদের ভালো আম খাওয়ানোর জন্য নিরাপদ আম, সেজন্য এটা ব্যাগিং করা। আর মূলত মাছি পোকা আক্রমণ থেকে বাঁচানোর জন্য এগুলো ব্যাগিং করা। একদিকে নিরাপদ, একদিকে মাছি পোকা আক্রমণ থেকে মুক্তি, সব কিছুর দিক দিয়ে বিবেচনা করে এগুলো রপ্তানিযোগ্য আম আর কি। মানে এগুলো স্বাস্থ্যসম্মত এবং রপ্তানিযোগ্য আম। হ্যাঁ। আচ্ছা, তো এই রপ্তানি করার জন্য ব্যাগিং করতে হয় কেন? ব্যাগিং করলে আপনার যেটা একটা যে মেডিসিনের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা ওভার হয়ে যায় আর কি। মনে করেন এটা আমরা দেড় মাস আগে ব্যাগিং করলে আপনার 2 মাস তো থাকবেই। তাহলে আমার একটা আমের যদি মেডিসিন স্প্রে করি তাহলে 14 দিন থাকে, কিছু কিছু 7 দিন, কিছু কিছু 14 দিন, 21 দিন পর্যন্ত থাকে, সে মেয়াদটা শেষ হয়ে যায়। তো এটা সম্পূর্ণ নিরাপদ আম। সেজন্য বিদেশে যদি রপ্তানি করেন তাহলে আপনার যদি টেস্টও করে তাহলে আর কিছু পাওয়া যাবে না এখানে। আচ্ছা, এটা কি যেতে আমি একটু দেখি। এটা আরশিনা আম। আরশিনা আম। আরশিনা। আচ্ছা আচ্ছা, তো এই আরশিনা আম এই যে আপনি ব্যাগিং করেছেন, কতগুলো গাছ আপনি ব্যাগিং করেছেন? এখানে প্রায় 200-র উপরে গাছ আছে এখানে ব্যাগিং করা আম। আচ্ছা, তো এখানে দেখছি যে ব্যাগিং করা, আবার ওইদিকে অনেক বড় বড় আম সেগুলো ব্যাগিং করা নাই, এর কারণ কি? কারণটা হলো ওটা হলো আর্লি ভ্যারাইটি, এটা হলো লেট ভ্যারাইটি। যদি লেট ভ্যারাইটি যদি ব্যাগিং না করেন তাহলে মাছি পোকা মেরে আপনার আমটা নষ্ট করে ফেলবে, সেই উদ্দেশ্যে এগুলো ব্যাগিং করা। আর মূলত আপনি যদি রপ্তানি করেন তাহলে সমস্যা না, আর যদি আপনি কাউকে দেন এটা নিরাপদ আম একবারে। কারণ লেট ভ্যারাইটি ব্যাগিং এর খরচ কেমন? একটা আপনার 4 টাকা 40 পয়সা করে পড়ে এক একটা ব্যাগ। একটা ব্যাগ 4 টাকা 40 পয়সা। কতদিন আগে এই ব্যাগগুলো লাগানো হয়েছে? কতদিন? 1.5 মাস হয়ে গেল এটা। আপনার এটা যদি ভালো করে রাখেন আগামী বছর ইউজ করতে পারবো এটা। ও আচ্ছা, এই ব্যাগ আবার আগামী বছর ইউজ করা যাবে? হ্যাঁ, যদি ভালো থাকে আর কি। আচ্ছা, এখানে কি সবই আরশিনা আম? হ্যাঁ, কিছু বাড়িপুর আছে, এগুলো তো পেরে নিয়ে গেছি, আর কিছু কাটিমন ছিল এগুলো পেরে গেছি। এটা কি আম? এটাও আরশিনা। এটা আরশিনা। আরশিনা আম আপনারা কোন সময় বিক্রি করেন এবং সেই দামটা কেমন পান? ওই সময় আরশিনা মানে একটু ভালো দাম পাওয়া যায়, ওই সময় দাম থাকে না। না থাকলে আমাদের পার্বত্য অঞ্চলে আগাম পেকে যায়, মানে সমুদ্রের চাইতে আমাদের প্রায় 20 দিন আগে হারভেস্ট করতে হবে। আচ্ছা, সমুদ্রের চাইতে পাহাড়ের আমটা আগে পাকে? হ্যাঁ, এটা আমরা এই যে জুলাই শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে হারভেস্ট করতে হবে, এটা না হলে সব আম ঝরে পড়ে যাবে। তো এই পাহাড় এবং সমতলের আম চাষের মধ্যে আসলে কোনো পার্থক্য আপনারা যদি আছে কিনা? আসলে পার্থক্য আছে বলে ওনাদের সমতল সব সময় রুট পড়ে, আর আমাদের এক সাইড রুট পড়ে আর এক সাইড পড়ে না, সেজন্য আমাদের আমটা একটু আপনার কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। ওনাদের আমের কালারগুলো সবসময় ভালো থাকে, কিন্তু আমাদের আমের কালারগুলো তেমন ভালো থাকে না। আমের তো আসলে কি কি ধরনের সমস্যা আপনি ফেস করেন? আপনি তো আপনার বাবা 2008-9 সালের দিকে বাগান করেছিল, এরপর আপনি 14 সাল থেকে আপনি বাগান করছেন।
আপনি আসলে কি কি ধরনের সমস্যা আপনি এই আম চাষের ক্ষেত্রে আপনি মনে করেন এবং সেগুলো কিভাবে সমাধান করা যায়? আম চাষের ক্ষেত্রে মূলত ছোট থাকতে তখন ট্রিপসের আক্রমণ করে, ছোট ছোট পোকা, এগুলো দেখা যায় না চোখে, খালি চোখে, এরকম একটা অবস্থা। ট্রিপস আক্রমণ করলে আমরা কাল হয়ে যায়, আমটা সবেদার মতো হয়ে যায়। আর যখন পরিপক্ক হয়ে যায় তখন মাছি পোকা আক্রমণ করে। মূলত মাছি পোকা যদি আক্রমণ থেকে রক্ষা করতে পারে তাহলে আম উৎপাদনের জন্য মানে সুফল বয়ে আনবে। আচ্ছা, তো মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার আসলে উপায়টা কি? উপায়টা আমরা অনেক পদ্ধতি অবলম্বন করে, সেক্স ফরমন ট্যাপ ব্যবহার করে, তারপরে যে আপনার হলুদ ট্যাপ যেগুলো ব্যবহার করে, তারপরও অনেক সময় কাজ হয় না, আপনার বেগিং করে দিতে হয়। সেজন্য এই যে আমগুলো সব বেগিং করে দিচ্ছি, কারণ নিরাপদ আম, তারপরে আপনার একদিকে স্বাস্থ্যের জন্য ভালো এই আমটা। আপনার এই যে বেগিং করলে আর মাছি পোকা আক্রমণ করতে পারে না, আমটা ভালো থাকবে। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে, অর্থাৎ পাহাড়ে বিদেশি জাতের আম চাষের বাকি অংশ নিয়ে ফিরছে একটু পরেই। আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি পাহাড়ে বিদেশি বিভিন্ন জাতের আম চাষ নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ। এই যে 100 বিঘার প্রায় বাগানটা, এটি কি আপনি একেবারে নিজ উদ্যোগে এটি করেছেন, না এখান থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা তাদের পরামর্শ নিয়ে আসলে কাজটা করতে হয়েছে? আমি এটা মূলত নিজের উদ্যোগে করেছি। ওনারা মাঝে মাঝে হেল্প করে, যে যখন কোনো কিছু সমস্যা হয়ে যায় তখন আমরা বলি যে কী করা যায়, তখন ওনারা একটু হেল্প করে, এইটুকু আর কি। আর আগামীতে হয়তো ব্যাগটা দেবে ওনাদের থেকে, যেগুলো কৃষকদের মাঝে ব্যাগ দেওয়া হয়, যে ফ্রুট ব্যাগিং, তো আগামীতে হয়তো ওনারা কিছু হেল্প করবে ব্যাগিংয়ের ব্যাপারে। কারণ ব্যাগ যদি পরান, আমটা নিরাপদ থাকলো, আবার বিদেশে রপ্তানিযোগ্য আম এটা। সাম্প্রতিক বছরগুলোতে আমরা জানছি যে পাহাড়ে কৃষিতে এক ধরনের বিপ্লব ঘটেছে। এই পরিবর্তনটা সে কী ধরনের পরিবর্তন হয়েছে? নতুন কী ধরনের ফল বা ফসল বা আধুনিক পদ্ধতি চাষাবাদ সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা কি বলে? এখন আমাদের পার্বত্য অঞ্চলে অনেক রামুটান করতেছে, তারপরে আপনার ড্রাগন তো করতেছে, তারপরে আপনার অ্যাভোকাডো চাষ হচ্ছে, মানে সব, খেজুরও চাষ হচ্ছে। এখন আমরা মাটিরাঙ্গা দেখলাম যে একজন আপনার যে খেজুর বাগান করছে। আসলে সব মানে পাহাড়ে সব কিছু হচ্ছে এখন। আর আঙ্গুরও হবে ভবিষ্যতে, অনেকে লাগাচ্ছে, তো ওদের ভবিষ্যতে আঙ্গুরও দেখতে পারবেন আপনারা, পাহাড়ে চাষ হচ্ছে। আপনার বাগানে মানে কোন সময় থেকে আম পাকা শুরু হয় এবং কখন শেষ হয়? আমার মূলত মে মাস থেকে শুরু হয়। মে মাসে 10-15 তারিখ থেকে দেশি আম থেকে শুরু করে, তারপরে টমি এটকিন্স আছে বিদেশি আম, তার নাম ডকমা, এগুলো মে মাস থেকে পাকা শুরু হয়, আপনার আগস্ট পর্যন্ত থাকে আমগুলো। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার এখানে পাহাড়ে পানির সমস্যা, কিন্তু আপনার এখানে দেখছি যে প্রচুর আম ধরেছে। তো এইটার পানি আপনি কিভাবে ব্যবস্থাপনা করলেন, বা এখানে আসলে পানি দেওয়ার প্রয়োজন হলো কিনা? এখানে আমরা পানি দিতে পারি না, আপনার কি বলে, তখন আমাদের পানির ব্যবস্থা এখানে নাই। যদি সরকার উদ্যোগ নেয় যে ডিপ ইরিগেশন সিস্টেম, যেরকম ভারতের বিভিন্ন জায়গা নাকি এরকম ডিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে গাছের গোড়া করে পানি ওটা করে, তো এগুলো ব্যয়বহুল। তো এগুলো যদি আমরা করি, আমরা মানে আমাদের ডিপ টিউবওয়েল আছে, ডিপ দিয়ে আমরা কিছু পানি সরবরাহ করি, কিন্তু সব গাছের দেওয়া সম্ভব। তো এখানে আপনার হাজার হাজার আম গাছ, সব গাছে তা দেওয়া সম্ভব না। আচ্ছা দাদা, আপনি বলছেন যে আপনার এখানে 54 জাতের বিদেশি জাতের আম চাষ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কি কি জাত যদি একটু বলেন? আমার এখানে সবচেয়ে পপুলার হলো ব্যানানা ম্যাঙ্গো, তারপরে নাম ডকমাই, কিউজাই, তারপরে যে সূর্যজিৎ, এটা পৃথিবীর সবচেয়ে দামি আম। কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে যেগুলো হচ্ছে বা সমতল হচ্ছে, আমরা আন্তর্জাতিক মানের না। আন্তর্জাতিক মানের হতে হলে আপনাকে মানে জাপানে যেরকম প্রযুক্তি ব্যবহার করে সেরকম আমাদের করতে হবে, কিন্তু আমরা তো খোলা আকাশের নিচে চাষ করি, সেজন্য আমাদের দামটা একটু কম। আমাদের হয়তো 500, 600, 700 টাকা, আর ওদের তো ওনাদের নিলামে বিক্রি হয় প্রায় 2.5 লাখ, এরকম 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি হয় নিলামে, যে যেরকম দাম নিতে পারে। কেজি? কেজি, হ্যাঁ, নিলামে বিক্রি হয় ওনাদের, মানে যেটা সবচেয়ে সুন্দর বা আকর্ষণ হয় ওইটা নিলামে বিক্রি হয়। কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে বা সমতলে যারা করছে ওনারা এত দাম পায় না, কারণ আধুনিক পদ্ধতি বা আপনার বলে যে জাপানের যে প্রযুক্তিভাবে মিয়াজাকিতে চাষ হয়, কিন্তু আমাদের বাংলাদেশের সেরকম প্রযুক্তি দিয়ে আমরা চাষ করতে পারিনি এখনও, হয়তো অদূর ভবিষ্যতে অনেকে করবে এটা। আমরা কিছুদিন আগে দেখলাম পার্বত্য মেলা হলো, তো সেখানে বড় সাইজের আম দেখেছি। তো এখানে আপনার যে আম চাষ করছেন, এখানে সবচেয়ে বড় যে আম, সেটি ওজন কত?
আমার এখানে সবচেয়ে আমি ওজনটা যেটা বেশি পেয়েছি 3.5 কেজি মতো, ব্রুনাই কিং, যেটা মাহাঠির নামে পরিচিত ইংরেজিতে। এটা বা ব্রুনাই থেকে নিয়ে আসছে বলে একজন, সেই জন্য ওনার নাম, ওটার নাম দিয়েছে ব্রুনাই কিং। এটা 3.5 কেজি পর্যন্ত আমার বাগানে পেয়েছি। আচ্ছা, নতুন যারা এই পাহাড়ে আম চাষ করতে চান, আপনার দেখা দেখি তো নিশ্চয়ই অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং নতুন যারা চাষ করতে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো আপনারা ভালো জাত লাগাবেন, লেট ভ্যারাইটি না হয় আগাম ভ্যারাইটি, তাহলে আপনার লাভবান হবে। আর যদি আম্রপালির সাথে যে ভ্যারাইটিগুলো নামবে তাহলে আপনার দামটা কম পাওয়া যাবে। এখানে সংকটটা আসলে মানে কি, আর এর ভবিষ্যৎ সম্ভাবনা আপনি দেখছেন কি পাহাড়ে? আমাদের সমস্যা তো হলো আমাদের এখান থেকে আমরা বিদেশে রপ্তানি করতে পারছি না। একবার করছিলাম, বাট পরবর্তী থেকে আমাদের বিভিন্ন সমস্যার কারণে, আমার সমস্যা না, মানে আপনার রাজনৈতিক বলেন বিভিন্ন একটা সমস্যার কারণে আমাদের এখানে বাইরেরা আসতে চায় না। তো আমরা চাই সরকারের মাধ্যমে যে আমাদের পাহাড়েও যে আম চাষ হয় এগুলো গ্যাপের মাধ্যমে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে আউটলাইন নিয়ে এসে এটাকে বিদেশে রপ্তানি করলে হয়তো আমরা কিছুটা লাভবান হব আশা করি। মানে সরকারের এইগুলোতে আসলে একটা নজর দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেই নজরটা কীভাবে দিতে পারে? এটা কৃষি অফিসের মাধ্যমে, কৃষি অফিসারদের মাধ্যমে ওনারা যোগাযোগ করবে যে কয়জন কৃষক আছে যে ভালো ভালো আম উৎপাদন করে, ওনাদেরকে টার্গেট করে ওনাদেরকে গ্যাপ প্রশিক্ষণ দিয়ে তো আম উৎপাদন করে এগুলো বিদেশে রপ্তানি করলে সবচেয়ে ভালো হয়। তো মানে পাহাড়টা আসলে বিস্তীর্ণ জায়গা পড়ে আছে, সেই জায়গাগুলোতে এভাবে আম চাষ করলে তো এক ধরনের বড় বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। কারণ আমি মনে করি এখন মানে সমতলের চাইতে আমাদের এই পার্বত্য অঞ্চলে বাগান মনে হয় বেশি। আমার এখানে যা আছে এর চাইতে অন্য সাইডে আপনি গেলে দেখতে পারবেন যে হাজার হাজার একর আপনার আম বাগান। সমতলে তো এত সম্ভব না। প্রচলিত জাত যেগুলো আছে আশ্বিনা, তারপরে যে আম্রপালি চলে যে বার্মিস, এগুলোর দাম কমে যাচ্ছে দিন দিন। সেহেতু আপনি বিদেশি আম যদি লেট ভ্যারাইটি করতে পারেন তাহলে লাভবান হবে আশা করি। আর বিদেশেও রপ্তানি করতে পারবেন আপনি, যেহেতু সেটা বিদেশি আম, তো অনেক দেশে উৎপাদন হয় না। আমাদের দেশে যেরকম সোনার দেশ বলা হয়, সব জাতের সব ফল হচ্ছে আমাদের দেশে, কিন্তু অন্যান্য দেশে আপনার যেখানে শীত বেশি সেখানে তো কিছু জন্মাবে না। কিছু দেশে আছে আপনি ঘুরতেও পারবেন না, এত ঠান্ডা। শুধু মংসেতুং মারমার বাগান নয়, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে বাণিজ্যিকভাবে বিদেশি বিভিন্ন জাতের আম চাষের দ্রুত সম্প্রসারণ ঘটছে। সচেতন উদ্যোক্তারা আম চাষের এসব প্রকল্প নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন। সম্প্রতি ঢাকায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে 5 দিনব্যাপী পার্বত্য ফল উৎসব ও মেলায় পাহাড়ি বিভিন্ন ধরনের ফলের মধ্যে বিভিন্ন জাতের আম দারুণ সাড়া ফেলে। আমাদের আদিবাসীদের মানে পাহাড়ি ফল ফরমালিন মুক্ত, একদম যাকে বলে একদম ফ্রেশ। দামও আমরা মানে সাধ্যের মধ্যে, এবং যেগুলা মানে কি বলবো কেমিক্যাল ছাড়া। কাস্টমার যথেষ্ট ভালো। আমরা আশা করছি ভবিষ্যতে আরও অনেক বেশি কাস্টমার আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকেও পাহাড়ি এলাকায় কাঠগাছের পরিবর্তে বিভিন্ন ফসল ও ফল চাষে স্থানীয়দের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমাদের এখানে সরকারিভাবে আমাদের বিভিন্ন প্রণোদনা এবং কৃষি পুনর্বাসন কর্মসূচি আছে। এই কর্মসূচির আওতায় আমরা কিন্তু বিনামূল্যে কৃষকদেরকে চারা দিয়ে থাকি। এই ক্ষেত্রে স্কুলের ছাত্রদেরকে আমরা বেশি প্রাধান্য দিই, তাদেরকে আমরা বিভিন্ন ফলের চারা দিই। এই উদ্যোগটা কিন্তু আমাদের এই বনায়ন, যেটা এই যে ফরেস্ট, বিভিন্ন কাঠের গাছ, এগুলি রিমুভ করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকাও রাখছে। তাছাড়া বাগান আকারে যারা করতে চায় তাদেরকে আমরা সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেই, এবং চারার যে সোর্স, কোত্থেকে চারা কিনলে ভালো হবে, আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন হর্টিকালচার সেন্টার, সেখান থেকেও কিন্তু আমরা তাদেরকে চারা সরবরাহ করি। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। এই মংসেতুং মারমার মতো যারা আধুনিক চাষি, তারা বলা যায় যে পাহাড়ে এক ধরনের বিপ্লব ঘটিয়ে দিতে পারেন যদি, কারণ পাহাড়ে প্রচুর জমি পড়ে রয়েছে। এভাবে যদি আম, রামবুটান,
কিংবা অ্যাভোকাডোর মতো এই ধরনের বিদেশি এবং উচ্চ মূল্যের ফল চাষ করলে নিশ্চয়ই পাহাড়ে এই বিপ্লব ঘটানো সম্ভব হবে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।